আচ্ছা ঠিক আছে, তাহলে সোফার আমরা দেখলাম স্ট্যান্ডার্ড সলিউশন কি জিনিস, এবং সেই স্ট্যান্ডার্ড সলিউশনের একটা উদাহরণ হতে পারে মোলার সলিউশন বা মোলার দ্রবণ। মোলার দ্রবণ হচ্ছে দেখেছি, এবং সেই মোলার দ্রবণকে রিপ্রেজেন্ট করা হয় ক্যাপিটাল এম দিয়ে, ফাইন। এবং সেই মোলার দ্রবণটা হচ্ছে 1 লিটারে কত মোল থাকবে, হ্যাঁ, নাম্বার অফ মোলস বের করতে হবে, সেটাই হবে সেই দ্রবণের জন্য ঘনমাত্রা বা মোলারিটি, ফাইন। এবার আমরা দেখব মোলাল দ্রবণ কি জিনিস বা মোলাল সলিউশনটা কি জিনিস। তাহলে মোলাল সলিউশনটা হচ্ছে 1 কেজি বা 1000 গ্রাম সলিউশনে বা দ্রবণে যদি 1 মোল দ্রব্য ডিজলভ থাকে তাহলে তাকে বলা হবে মোলাল সলিউশন বা মোলাল দ্রবণ। আগেরটার সাথে এটা পার্থক্য কি? আগেরটা যদি খেয়াল করে থাকো, সেটা হচ্ছে আমরা বলেছি 1 লিটার সলিউশন। আগেরটা আমরা দ্রবণের ভলিউম দিয়ে ডেফিনেশনটা দিয়েছি ভলিউম দিয়ে, যে সলিউশনটার ভলিউম হবে 1 লিটার, ঠিক আছে, ভলিউম হবে 1 লিটার। সেই 1 লিটারে যদি 1 মোল সলিউট ডিজলভ থাকে তাহলে সেটাকে বলা হয় মোলার দ্রবণ। বাট এই ক্ষেত্রে আমরা বলছি যে 1 লিটার না, আমরা ভর দিয়ে ডিফাইন করতেছি এটাকে, যে 1 কেজি বা 1000 গ্রাম দ্রবণে 1 মোল দ্রবীভূত থাকতে হবে। তাহলে সেক্ষেত্রে এই সলিউশনটাকে বলা হবে মোলাল সলিউশন বা মোলাল দ্রবণ, ঠিক আছে। না, এখানে একটু খেয়াল করো, আমি বলছি এখানে কিন্তু আমি ফিক্সড টেম্পারেচার এই কথাটা উল্লেখ করি নাই। কেন উল্লেখ করি নাই এবার তাহলে একটু বলে দিই। তাহলে আমরা যখন মোলার জিনিসটা দেখব বা মোলারিটি এই জিনিসটা দেখব, সেক্ষেত্রে অবশ্যই টেম্পারেচারটাকে ফিক্স ধরতে হবে। এবং সেক্ষেত্রে আমরা জানি যে যখন আমরা ডিফাইন করেছিলাম তখন আমি সেটা 1 লিটার বা ভলিউম দিয়ে ডিফাইন করেছি। তাহলে এখানে একটু খেয়াল করো, এখানে সংজ্ঞাটা দেয়াই হয়েছে ভলিউম দিয়ে, আর আমরা কি জানি টেম্পারেচারের উপর ভলিউম ডিপেন্ড করে না, আয়তন। তাপমাত্রা বাড়লে আয়তন বাড়ে, তাপমাত্রা কমলে আয়তন কমে, বা ভাইস ভার্সা হতে পারে। সোজা কথা, টেম্পারেচারের উপর ভলিউমটা ডিপেন্ড করে। দ্যাটস ওয়াই কি করা হচ্ছে আমরা জানি, তাহলে এটা তো চেঞ্জ হয়ে যাবে, এক এক সময় এক এক রকম হবে। এই জন্য মোলার বা মোলারিটি জিনিসটা যখন আমরা দেখব তখন অলওয়েজ টেম্পারেচারটাকে ফিক্স ধরে নেব, কারণ টেম্পারেচার ফিক্স না হলে সেটার ঘনমাত্রাটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আর যখন মোলাল বা মোলালিটি এই কথাটা দেখব, মোলালিটি এই কথাটা দেখব, সেখানে কিন্তু আমরা কি ডেফিনেশন যেটা সেখানে ডিফাইন করছি ভর দিয়ে ডিফাইন করছি, যে 1 কেজি বা 1000 গ্রাম। তাহলে ভর তো আর টেম্পারেচারের উপর ডিপেন্ড করে না, যেহেতু ভরটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে না, এই জন্য আমরা এখানে টেম্পারেচারের কথাটা মেনশন করি নাই, ঠিক আছে। এবং এটা সবসময় যে কোনো টেম্পারেচারে একই হবে। তাহলে তুমি যদি কোনো দ্রবণের মোলালিটি বের করো, সেটা সব টেম্পারেচারে একই থাকবে, সরি। তাহলে মোলালিটিটা যদি বের করি সেটা সব টেম্পারেচারে একই থাকবে, চেঞ্জ হবে না। বাট মোলারিটিটা যখন দেখবো সেটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে, সেহেতু সব টেম্পারেচারে তার মোলারিটিটা সেম হবে না। এটাই লাস্ট ক্লাসে আমি বলছিলাম, আজকে আবারও ক্লিয়ার করে দিলাম যে মোলারিটিটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, বাট মোলারিটিটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে না। তাহলে এবার চলে আসি যে কোনো দ্রবণের ঘনমাত্রা যেহেতু মোলারিটি দিয়ে বের করা যায় এবং সেটাকে ক্যাপিটাল এম দিয়ে ডিফাইন করা হয়, তাহলে কোনো দ্রবণের ঘনমাত্রা মোলারিটি দিয়েও ডিফাইন করা যায়, এবং সেই মোলারিটিকে স্মল এম দিয়ে ডিফাইন করা হয়। তাহলে আমরা মোলারিটির যখন সংজ্ঞা দেখব, ডেফিনিশন দেখব, তখন আমরা বলবো 1 কেজি বা 1000 গ্রাম দ্রবণে যত মোল দ্রব্য
দ্রবীভূত থাকবে। ঠিক আছে, এখানে পার্থক্যটা জাস্ট এইখানে ভরের মধ্যে পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। তাহলে সেক্ষেত্রে আগের এক্সাম্পলটাই যদি দেখি, বাট এখানে চেঞ্জ হবে এরকম ভাবে। এক্সাম্পল যে 1000 গ্রাম দ্রবণে 212 গ্রাম সোডিয়াম কার্বনেট আছে। তাহলে সেক্ষেত্রে এই দ্রবটার মোলালিটি বের করছে, মোলালিটি কত। তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যান্সার তো সেম, এন এর মান বের করবো W/M দিয়ে, আগের মতো জাস্ট 212/106 2। তাহলে এই দ্রবণের ঘনমাত্রা হবে 2 স্মল m, 2 মোলাল। ঘনমাত্রা 2 মোলাল, আর মোলারিটির ক্ষেত্রে ঘনমাত্রা ছিল 2 ক্যাপিটাল M, 2 মোলার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ডিফারেন্স। আশা করছি মোলার দ্রবণ এবং মোলাল দ্রবণ আর মোলারিটি আর মোলালিটি এই দুটো জিনিস একদম ক্লিয়ার। হ্যাঁ, তুল্য সংখ্যাটা আরেকবার বলবেন? হ্যাঁ, সেটা অবশ্যই বলছি, নরমাল দ্রবণের ক্ষেত্রে বলবো। আচ্ছা, তাহলে তুল্য সংখ্যাটা যদি আবার একটু বলে দিই, একটা পেজ অ্যাড করি। তাহলে এখন আমরা দেখব ঘনমাত্রা প্রকাশের আরেকটি ওয়ে। তাহলে ঘনমাত্রা প্রকাশের আরেকটি ওয়ে হতে পারে নরমালিটি, বা আমরা স্ট্যান্ডার্ড সলিউশন আগে দেখি। স্ট্যান্ডার্ড সলিউশন, তো সেই স্ট্যান্ডার্ড সলিউশনের আরেকটা উদাহরণ হতে পারে নরমাল সলিউশন। সেই নরমাল সলিউশনটা কি, চলো সেটা আমরা দেখে নিই। তাহলে নরমাল সলিউশন হচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু আবার টেম্পারেচারটা চলে আসবে। হ্যাঁ, এই ক্ষেত্রে আবার ফিক্সড টেম্পারেচার, এই জিনিসটা চলে আসবে। তাহলে ফিক্সড টেম্পারেচারে 1 লিটার সলিউশনে বা দ্রবণে যতটুকু গ্রাম তুল্য সংখ্যা বা দ্রবের গ্রাম তুল্য সংখ্যা দ্রবীভূত থাকলে সেটাকে বলা হবে নরমাল দ্রবণ। দ্রবীভূত থাকলে সেটাকে বলা হবে নরমাল দ্রবণ বা নরমাল সলিউশন। ঠিক আছে, এবং নরমালিটি কি, কোন সলিউশনের নরমালিটি জিনিসটা কি? নরমালিটিটা হচ্ছে ঘনমাত্রা প্রকাশ করার একটা ওয়ে, এবং সেটা হবে অবশ্যই ফিক্সড টেম্পারেচারে। ফিক্সড টেম্পারেচারে 1 লিটারে যত গ্রাম তুল্য সংখ্যা দ্রবীভূত থাকবে সেটা। এবং আমি বলেছিলাম যে গ্রাম তুল্য সংখ্যা বলতে আসলে কি বোঝায়। ঠিক আছে, এবং এটা মনে রাখবা, নরমালিটিকে ক্যাপিটাল এন দিয়ে ডিফাইন করা হয়। কোন দ্রবণের ঘনমাত্রা যদি নরমালিটিতে বের করতে বলে, সেটাকে অবশ্যই ক্যাপিটাল এন দিয়ে ডিফাইন করা হবে। ঠিক আছে, এবং গ্রাম তুল্য সংখ্যা বের করার জন্য আমি বলেছি যে গ্রাম তুল্য সংখ্যা বের করে হচ্ছে তোমার ই দিয়ে n ইকুয়ালস টু হবে আণবিক ভর m কে তার তুল্য সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। যেমন সোডিয়াম কার্বনেট Na2CO3, এটার গ্রাম তুল্য সংখ্যা কত হবে? তার আণবিক ভর আমি জানি 106, এবং সোডিয়াম কার্বনেটের যে তুল্য সংখ্যা যেটা আছে সেই তুল্য সংখ্যাটা হবে 2। তাহলে সেক্ষেত্রে এটা আসবে 53 গ্রাম। এটা হচ্ছে সোডিয়াম কার্বনেটের তুল্য ভর বলতে পারো। ঠিক আছে, তাহলে 1 লিটারে যদি কিভাবে বুঝলাম? হ্যাঁ বলছি, এখন বলছি, একটু ওয়েট করো। তাহলে 1 লিটারে যদি 53 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেই দ্রবণের ঘনমাত্রাকে বলা হবে 1 নরমাল। কি বলছি বুঝতে পারছো? 1 লিটারে সোডিয়াম কার্বনেটের 53 গ্রাম দ্রবীভূত থাকলে, 53 গ্রাম দ্রবীভূত থাকলে
তার ঘনমাত্রাটাকে বলা হবে 1 নরমাল। এখন চলে আসে যে তুল্য ভর তো বের করলাম, যে আণবিক ভরকে তার তুল্য সংখ্যা দিয়ে ভাগ করলে আমি তুল্য ভর পেয়ে যাই। এখন চলে আসি যে তুল্য সংখ্যা জিনিসটা কি। আণবিক ভরকে তুল্য সংখ্যা দিয়ে ভাগ করলে পাওয়া যায় তুল্য ভর। তাহলে সেই তুল্য সংখ্যাটা কিভাবে বুঝবো সেটা দেখানোর জন্য আমি লাস্ট ক্লাসে তোমাদের দেখাইছিলাম অনেকগুলো জিনিস। যেমন অ্যাসিডের ক্ষেত্রে, একটা অ্যাসিডের ক্ষেত্রে তার তুল্য সংখ্যা কত হবে? অ্যাসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যা হবে তার মধ্যে যতগুলো হাইড্রোজেন প্রতিস্থাপনযোগ্য সেটা। তাহলে অ্যাসিডের ক্ষেত্রে আমরা তুল্য সংখ্যা বলছি যে নাম্বার অফ প্রোটনস বা নাম্বার অফ H+ আয়ন। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে H2SO4 এটা একটা অ্যাসিড। এই অ্যাসিডের ক্ষেত্রে এই অ্যাসিডের তুল্য সংখ্যা কত হবে? 2। সিমিলারলি ফসফরিক অ্যাসিড H3PO4 তার জন্য তার তুল্য সংখ্যা কত হবে? 3। এটা হচ্ছে অ্যাসিডের জন্য। এবার চলে আসি বেস বা ক্ষারের জন্য কি হবে। তাহলে ক্ষারের জন্য যেটা হবে সিমিলারলি জাস্ট নাম্বার অফ, এখানে হবে হাইড্রোক্সিল আয়ন, ঠিক আছে, বা OH- আয়ন। তাহলে সেক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড এটার জন্য তুল্য সংখ্যা কত হবে? এটা 1। সিমিলারলি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড সেটার জন্য তুল্য সংখ্যা কত হবে? 2। অ্যাসিড হলো, বেস হলো। এখন যদি হয় কোন একটা সল্ট, লবণ, কোন সল্টের ক্ষেত্রে তার তুল্য সংখ্যা কত হবে? সল্টের ক্ষেত্রে তুল্য সংখ্যা হবে হচ্ছে এখানে যে ক্যাটায়নটা থাকবে সেই ক্যাটায়নের চার্জ সংখ্যা। যেমন আমরা বলতে পারি আমাদের যে ক্যাটায়ন থাকবে বললাম, সেই ক্যাটায়নের যে চার্জ হবে সেটাই হবে তার তুল্য সংখ্যা। সেক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল দিতে পারি, যেটা এমন হতে পারে লবণ, যেমন ক্যালসিয়াম সালফেট। তাহলে এখানে ক্যাটায়ন হচ্ছে ক্যালসিয়াম, সেই ক্যালসিয়ামের চার্জ কত? 2+। তাহলে সেক্ষেত্রে ক্যালসিয়াম সালফেটের তুল্য সংখ্যা হবে কত? 2। ঠিক সিমিলারলি তুমি যদি অ্যালুমিনিয়াম নাইট্রেট বের করো, অ্যালুমিনিয়াম নাইট্রেট AlNO3, তাহলে সেক্ষেত্রে তার তুল্য সংখ্যা কত হবে? 3। ঠিক আছে, কারণ অ্যালুমিনিয়াম এখানে তার চার্জ হচ্ছে 3+। তাহলে এভাবে কোন সল্টের আমরা তুল্য সংখ্যা বের করতে পারবো, বেজের তুল্য সংখ্যা বের করতে পারবো, ইভেন আমরা তাহলে অ্যাসিডের তুল্য সংখ্যাও বের করতে পারবো। ভাই আপনি যখন সল্টের গুলা করলেন তখন শুধু মানে যে ফার্স্ট যে মৌলটা ছিল যেমন সোডিয়াম, ক্যালসিয়াম এগুলা নিলেন আপনি, ওই তারপর নাইট্রেটটা নিলেন না কেন, বা সালফেটটা কেন নিলেন না? আচ্ছা, এটা নিয়মটাই হচ্ছে এমন, হ্যাঁ, যে তুল্য সংখ্যাটা মেইনলি সবসময় এখানে যে ক্যাটায়ন থাকে বা ধাতুটা থাকে সেই ধাতুর চার্জটাকেই তুল্য সংখ্যা হিসেবে বিবেচনা করা হয়। যে সায়েন্টিস্টরা তুল্য সংখ্যা জিনিসটাকে ডিফাইন করছে, ওরা বলছে যে যে কোনো সাবস্টেন্সের তুল্য সংখ্যা হবে বা যে কোনো সল্টের তুল্য সংখ্যা হবে সেই সল্টের যে ক্যাটায়ন আছে সেই ক্যাটায়নের চার্জ। ঠিক আছে, তো এটা রুলটাই আসলে এমন, হ্যাঁ, যে ক্যাটায়নের উপর তুল্য সংখ্যাটা ডিপেন্ড করে। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যদি কোনো মেটাল নেই, শুধু মেটাল, সাপোজ শুধু একটা মেটাল যেমন সোডিয়াম, তাহলে আমরা যদি শুধু কোনো মেটাল নেই, শুধু মেটাল, তাহলে সেক্ষেত্রে সেই মেটালের তুল্য সংখ্যা কেমন হবে? সেই মেটালের তুল্য সংখ্যা হবে আমার যেই মেটালের যোজনী আছে সেটা। তাহলে এক্ষেত্রে সোডিয়ামের যোজনী কত? 1, অ্যালুমিনিয়ামের যোজনী কত? 3, ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2। তাহলে সেক্ষেত্রে মেটালের ক্ষেত্রে তুল্য সংখ্যা হবে তাদের যে যোজনী আছে সেটা। ফাইনালি বলেছিলাম যে এমন যদি কোনো মেটাল হয় যেটার যোজনী চেঞ্জ হয়, 2, 4, 6, সালফার, সালফারের আমরা জানি 2, 4, 6 তিনটা পরিবর্তনশীল যোজনী সে শো করে। সেক্ষেত্রে সেই পরিবর্তনশীল যোজনী যেসব ধাতু আছে সেই ধাতুগুলোর তুল্য সংখ্যা হবে যেই যোজনীটা অ্যাক্টিভ আছে সেটা। ঠিক আছে, কোনো যৌগে যদি তোমার সালফারের 2 যোজনীটা কার্যকর থাকে, অ্যাক্টিভ থাকে, তাহলে সেক্ষেত্রে ওই যৌগটার জন্য তুল্য সংখ্যা হবে 2। 4 থাকলে 4,
6 থাকবে 6। তাহলে এইভাবে এই 4টা জিনিসেরই আসলে তুল্য সংখ্যা বের করা যায়। ঠিক আছে, আদার্স কোনো কিছু তুল্য সংখ্যা বের করতে পারবে না। অ্যাসিড, বেস, সল্ট এন্ড মেটাল। ঠিক আছে, আমাদের একজন কোশ্চেন করছে AC = 2 ফোনে চার্জ শেষ ভাইয়া, কাইন্ডলি ইউটিউবে রেকর্ডিংটা আপলোড করেন। হ্যাঁ, আমার প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিংই ইউটিউবে আপলোড করা হয়। আপাতত ফ্রি ক্লাসগুলোর রেকর্ডিং আপলোড করা হচ্ছে, তো সেইগুলো তোমরা দেখে নিতে পারো। তোমরা শেয়ারও করতে পারো, হ্যাঁ, তোমাদের ফ্রেন্ডের সার্কেলের সাথে বা তোমাদের আইডিতে শেয়ার করে দিতে পারো। অনেকে যারা আছে তারা দেখে নেবে, ফ্রি যেহেতু, তো দেখে নিলে তাদেরও লাভ হবে হয়তো। ঠিক আছে, ফাইন। তাহলে এভাবে আমরা তুল্য সংখ্যা বের করব। আর আমরা দেখেছি যে কোন দ্রবণের ঘনমাত্রা, কোন দ্রবণের ঘনমাত্রা আমি তো শুনতে পাচ্ছি না। আচ্ছা, তাহলে কোন দ্রবণের ঘনমাত্রা যদি নরমালিটি ইউনিটে শো করতে বলে, তাহলে সেক্ষেত্রে আমরা জাস্ট কি করব, যে তুল্য ভর 1 লিটারে যত গ্রাম তুল্য ভর দ্রবীভূত থাকবে সেটাই হবে তার নরমালিটি। ভাইয়া এই সার্টেন এক্সাম্পলে দেখলাম, হ্যাঁ বলছি দাঁড়াও, 1 লিটারে সোডিয়াম কার্বনেটের 53 গ্রাম দ্রবীভূত, তাহলে সেক্ষেত্রে তার ঘনমাত্রাটা হবে 1 নরমাল। আর এক্ষেত্রে যদি 106 গ্রাম দ্রবীভূত থাকতো, তাহলে সেক্ষেত্রে তার ঘনমাত্রা হয়ে যেত 2 নরমাল। যেমন এখন আমি একটা এক্সাম্পল দেখবো, যে এক্সাম্পলে 3টা জিনিস একসাথে দেখবো, যে কোনো একটা দ্রবণের ঘনমাত্রা মোলারিটিতে কত এবং তোমার নরমালিটিতে কত। তাহলে সেক্ষেত্রে একটা এক্সাম্পল দেখে ফেলি, চলো। কোথায় দেখবো, এখানে। সাপোজ এবার আমাদের যেটা আছে যে 2 লিটার দ্রবণে আমাদের ধরো কত হতে পারে, 106, তাও হচ্ছে 53, দ্যাট মিন্স অ্যাকচুয়ালি 159 এত গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে। তাহলে তোমাকে কোশ্চেন করা হলো যে এই দ্রবণের ঘনমাত্রা, এটার যে ঘনমাত্রা আছে সেটা মোলারিটি ইউনিটে, মোলার ইউনিটে, নরমাল ইউনিটে, পার্সেন্টেজ, শতকরা ইউনিটে কত, সেগুলো বের করো। তাহলে প্রথমত তার মোলারিটি যখন আমি বের করব, সেক্ষেত্রে তার মোল সংখ্যা বের করলে হয়ে যাচ্ছে N = W/M। তো সেক্ষেত্রে এখানে W পাচ্ছি আমি 159, M হচ্ছে আমাদের 106, এটা কত আসবে 1.5। তাহলে এই দ্রবণের ঘনমাত্রা কত, 1.5 মোলার। আমি কি ঠিক বলছি না ভুল বলছি, বল। এই দ্রবণের ঘনমাত্রা 1.5 মোলার, আমি কি ঠিক বলছি না ভুল বলছি? জি ভাইয়া, কি বলতে পারো? আমি ভুল বলছি, এটা ভুল আসলে। কেন? এটা তো ভাইয়া W = SBM/1000 এটা দিয়ে করতে হয়। হ্যাঁ, ওটা দিয়েও করতে পারবা, বাট আমি জাস্ট আমাদের যেহেতু যে জিনিসগুলো আমরা আজকে শিখেছি সেই জিনিসটা দেখছি। ওটা তো হচ্ছে বড় একটা ফর্মুলা, হ্যাঁ, আমাদের আজকে স্কোপে যে কোনো কিছু করা যাবে। এখানে আমি অ্যান্সারটা ভুল। কেন ভুল? এই আমি তো এখানে 2 লিটারে বলছি, আমি তো 1 লিটারে বলি না। তাহলে সেক্ষেত্রে তোমাকে 1 লিটারের জন্য বের করে আনতে হবে, হ্যাঁ। তাহলে আসলে এটার উত্তরটা হবে কত মোলার, সেটা হবে 1.5 2 দিয়ে ভাগ করলে তো হয়ে যাবে। ভেরি গুড। এটা আসলে কত হবে 0.75 না, এটা অ্যান্সার আসবে হচ্ছে 0.75 মোলার, ক্যাপিটাল এম। ফাইন। তাহলে এবার যদি আমি মোলালিটিতে বের করতে চাই উত্তরটা, তাহলে আমাকে আগে
এই 2 লিটার এখানে তো কেজি কনভার্ট দেওয়া করে নাই। দিতে হবে, ভরটা দেয়া নেই। তো নরমালি আমরা ধরে নেই তো 1 লিটার মানে কত, 1000 গ্রাম ধরে নেই। হ্যাঁ, এক্স্যাক্টলি যদিও আসে না, তোমাকে ভরটা দেয়া থাকতে হবে। ধরো সাপোজ আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ এটা হচ্ছে 2000 গ্রাম দিয়ে দিচ্ছি। তাহলে সেক্ষেত্রে সিম্পলি মোলালিটির ক্ষেত্রে তো আমরা জানি যে আমাদের মোল সংখ্যাই বের করতে হয়, তাহলে সেক্ষেত্রেও ওইটার জন্য সেম। তাহলে আমাদের অ্যান্সারটা আসবে 0.75 স্মল এম। এটা হচ্ছে মোলালিটিতে অ্যান্সার। অবশ্যই খেয়াল রাখবা আমরা মোলালিটিতে দিচ্ছি না মোলারিটিতে দিচ্ছি। অনেক সময় কোশ্চেনের মধ্যে থাকবে এরকম, হ্যাঁ, যে ছোট এম, তো তুমি এটা হয়তো অনেক সময় ভুল করবা। হ্যাঁ, ছোট এম দিয়ে কি বুঝাইছে, মিটার বুঝাইছে, তো সেক্ষেত্রে মনে করবা যে ভুল আসছে, কোশ্চেনটা হয়তো ভুল আসছে, তুমি নিজে ঠিক করে নিবা ক্যাপিটাল এম দিয়ে, সেটা করা যাবে না। ওকে ফাইন, আমি এখানে বলে দিয়েছি 1000 গ্রাম। আচ্ছা, এরপরে ফাইনালি নরমালিটি। নরমালিটিতে উত্তরটা কত হবে? তুল্য ভর বের করতে হবে। তাহলে তুল্য ভরটা বের করে নিয়ে আসি। তাহলে তুল্য ভর ইকুয়াল টু কত? আমরা জানি যে তুল্য সংখ্যা, এই ক্ষেত্রে সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা হচ্ছে 2। তাহলে আমি যদি তার ভরটাকে 159, এটাকে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কত আসবে? এটা এইভাবে মনে হয় করবো না, আমরা অন্যভাবে একটু ট্রাই করতে পারি। দেখো আমরা জানি যে নরমালিটি যখন বের করি সেটা হচ্ছে কত, তার আণবিক ভরকে তুল্য সংখ্যা দিয়ে ভাগ করি। তাহলে 106 কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 53। 53 গ্রামে হচ্ছে 1 নরমাল। সেক্ষেত্রে আমাদের 159 গ্রাম, এই গ্রামে কত নরমাল? তাহলে আমরা বলতে পারবো যে 53 গ্রামে হচ্ছে 1 নরমাল, একে হচ্ছে কত, আর 159 গ্রামে কত নরমাল, সেটা আসবে 3 নরমাল। বাট 3 নরমাল অ্যান্সার হবে না, কারণ সেটা তো 1 লিটারে নাই, সেটা আছে 2 লিটারে। তো আমাকে তো 1 লিটারে অ্যান্সার দিতে হয়, সেক্ষেত্রে 2 দিয়ে ভাগ করলে আমাদের অ্যান্সার আসবে কত? 1.5 নরমাল। তাহলে এখানে 3 রকমের অ্যান্সার পেলাম। হ্যাঁ, নরমালিটিতে একটা অ্যান্সার, মোলারিটিতে একটা অ্যান্সার, মোলারিটিতে একটা অ্যান্সার, তিনটা। ফাইনালি আরেকটা জিনিস দিয়েছি পার্সেন্টেজ, এটা হচ্ছে তোমরা বাসায় করবে। শতকরা এককে করা যায়, কিভাবে ঘনমাত্রা শতকরা এককে বের করতে হয়। এটা সিম্পলি জাস্ট শতকরা মানে তো জানি যে 100 গ্রামে কত। এখন আবার সেই শতকরার আবার অনেকগুলো কি আছে, ভাগ আছে, যে সেই শতকরাটা W/W হতে পারে, সেই শতকরাটা W/V হতে পারে, সেই শতকরাটা V/V হতে পারে। তিন রকমের ভ্যারিয়েশন সম্ভব পার্সেন্টেজ বা শতকরা এককে ঘনমাত্রা বের করতে গেলে 3 রকমের কনফিগারেশন সম্ভব, V/V, W/V এন্ড W/W। সেই জিনিসগুলো আমরা সামনে দেখব। আচ্ছা, তো সো ফার আমাদের এখানে কয়েকটা কোশ্চেন আছে। কি হবে? 500 ml ডেসিমোলার দ্রবণে কত গ্রাম সোডিয়াম কার্বনেট থাকবে? এখানে একটা নতুন কথা ইন্ট্রোডিউস, মানে নতুন একটা ওয়ার্ড দেখছো, সেটা হচ্ছে ডেসিমোলার। এটা কি বলতে পারবা জিনিসটা কি? আচ্ছা, আমরা তো জানি মোলার দ্রবণ, আমরা জানি মোলার দ্রবণ কি। মোলার দ্রবণ হচ্ছে যেই দ্রবণের ঘনমাত্রা 0.1 মোল হবে। ভেরি গুড, যেই দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 1 মোলার, সেটা হচ্ছে মোলার দ্রবণ। তাহলে অনেকগুলো দ্রবণ সম্ভব, যেমন মোলার দ্রবণে পড়ে সেমি মোলার একটা আছে, সেমি মোলার একটা দ্রবণ আছে, সেই দ্রবণের ঘনমাত্রা কত? 0.5 মোলার, অর্ধেক। ভেরি গুড। ঠিক সিমিলারলি সেন্টিমোলার নামে একটা জিনিস আছে, যেটা ঘনমাত্রা 0.01 মোলার, 1/100। ঠিক সেম ভাবে ডেসিমোলার নামে একটা জিনিস আছে, 0.1। ভেরি গুড, সেটা হচ্ছে তার ঘনমাত্রা 0.1 মোলার। তো এইভাবে মাইক্রোমোলার থেকে শুরু করে অনেক রকম মোলার হতে পারে। এই টাইপের কিছু ওয়ার্ড থাকতে পারে। তো
কোশ্চেন। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা দেখছি, আমি লাস্ট ক্লাসে একটা ফর্মুলা দেখেছিলাম যে এস ইকুয়াল টু 1000 ডাব্লিউ বাই এমভি। এটা হচ্ছে আসলে সব বেশিরভাগ ম্যাথই আসলে ওই ফর্মুলাটা দিয়ে করে ফেলা যায়, আমরা দেখেছিলাম। এটাকে আমি সাইডে রেখে দিই। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে আমাদের এমএল ভলিউমটা দেওয়া আছে, বি হচ্ছে 500 এমএল। আমাদের এখানে ঘনমাত্রা যেটা এস, সেটা মোলারিটি এককে দেওয়া আছে 0.1 মোলার। আমাদের এখানে সোডিয়াম কার্বনেটের আণবিক ভর আমি জানি 106 গ্রাম, এন্ড আমাকে বের করতে হবে সোডিয়াম কার্বনেটের ভর কত। তাহলে এস ইকুয়ালটা আমরা জানি, ফর্মুলা হচ্ছে 1000 ডাব্লিউ বাই এমভি। তাহলে সেক্ষেত্রে এখান থেকে ডাব্লিউটা বের করলে এস এম ভি বাই 1000 সিম্পলি করে দিলে হয়ে যাচ্ছে। এরপরে আমরা আরেকটা ম্যাথ দেখি। এখানে যে আছে সালফিউরিক অ্যাসিড দ্রবণে 2 লিটারে, এই যে এখানে আবার 2 লিটার আছে, সেক্ষেত্রে 28 গ্রাম দ্রবণটা আছে, বলা হচ্ছে মোলারিটিতে প্রকাশ করে। ঠিক আছে, তো এখানে কোশ্চেনগুলোর সাথে তোমরা একটু হোমওয়ার্ক নিয়ে নাও যে মোলারিটির সাথে তোমরা এখানে মোলালিটি যেটা, বা সেটা না হোক নর্মালিটি যে এককটা আছে, নর্মালিটি প্লাস হচ্ছে শতকরা, এই দুইটা এককে বের করবো। প্রত্যেকটা ম্যাথ যেখানে যেখানে মোলারিটি থাকবে সেটার সাথে নর্মালিটি প্লাস শতকরা, এই দুইটা ইউনিটে ঘনমাত্রাগুলো বের করবো। এটাও তো বের করা যাবে, এস ইকুয়াল টু 1000 ডাব্লিউ বাই এমভি। এটা দিয়ে যে কোনো ম্যাথই করা যায় না, বেশিরভাগ ম্যাথই করা যায়, বাট এখানে যেটা মাথায় রাখতে হয় সেটা হচ্ছে আমাদের এখানে যে ভিটা আছে, এখানে যে ভিটা আছে সেই ভিটা অবশ্যই কি হতে হবে, লিটারে হতে হবে, সরি এমএল হতে হবে। ভিটা মিলি লিটারে ক্যালকুলেট করতে হবে। বাট যদি তুমি ভিটাকে লিটারে দিতে চাও কোনো সমস্যা নেই, তাহলে সেক্ষেত্রে উপরে জাস্ট 1000 হবে, লিটারে দিলে 1000 হবে না, সেক্ষেত্রে ফর্মুলা হবে ডাব্লিউ বাই এম। নিচেরটা এখানে শতকরা প্রকাশ করতে বলছে, তাহলে এটাকে তুমি চাইলে আগে মোলারিটিতে কনভার্ট করে নিতে পারো, ঘনমাত্রা মোলারিটিতে বের করতে পারো, তারপরে সেখান থেকে শতকরাতে দিতে পারো, অথবা ডিরেক্ট শতকরা দিয়েও করতে পারো। এটা হচ্ছে এইচডব্লিউ। এরপরে এখানে আইটেম আছে, নিম্নোক্ত জিনিসটা লেখা আছে। প্রথম লেখা আছে 36.5% বোতলে, এরপরে লেখা আছে আপেক্ষিক গুরুত্ব 1.185। তোমাদের মধ্যে কেউ আমাকে একটু বলো আপেক্ষিক গুরুত্ব মানে কি, পড়ছো সবাই? আপেক্ষিক গুরুত্ব জিনিসটা কি? কেউ কি বলতে পারো আপেক্ষিক গুরুত্ব জিনিসটা কি? হ্যাঁ ভাইয়া, এটা তো ওজন জানা নাই। আর ওজন আর আয়তনের সাপেক্ষে অন্য কোনো বস্তুর আয়তন বা ওজনের অনুপাত। ভেরি গুড। বা এটা আসলে বলা যায়, সিম্পলি বলা যায় যে রো বাই রো ডাব্লিউ। এটা আসলে তুমি অনেকটা ঠিক মতো বলছো। তুমি যদি এটাকে এস দিয়ে ডিফাইন করো, এস এর মান হচ্ছে রো বাই রো ডাব্লিউ। কোনো একটা সাবস্টেন্সের ডেনসিটি এবং ওয়াটারের ডেনসিটির যে রেশিও, সেটাকে বলা হয় স্পেসিফিক গ্র্যাভিটি বা আপেক্ষিক গুরুত্ব। ঠিক আছে, আপেক্ষিক গুরুত্বটাকে তুমি রো এর সাথে সিমিলার চিন্তা করতে পারো। ঠিক আছে, আপেক্ষিক গুরুত্ব যেটা, এইটাকে তুমি রো দিয়ে চাইলে ই করতে পারো আর কি, ইউজ করতে পারো। আপেক্ষিক গুরুত্বটাকে রো হিসাবে ইউজ করতে পারো। তাহলে সেক্ষেত্রে এই ম্যাথটার ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করতে হবে তোমাদের, যে আপেক্ষিক গুরুত্ব বা বলতে পারো রো দেয়া আছে 1.1854। সেক্ষেত্রে তোমার পার্সেন্টেজ, বোতলের মধ্যে পার্সেন্টেজ লেখা আছে। পার্সেন্টেজ মানে কি আসলে? 36.5% মানে কি? মানে হচ্ছে 100 গ্রামে তোমার 36.5 গ্রাম HCl আছে। এটাই 36.5% মিন করে যে সেখানে 100 গ্রাম দ্রবণে 36.5 গ্রাম HCl বা দ্রবীভূত আছে, ডিজলভড আছে। তাহলে তোমার কাছে এম দেয়া আছে, এম দেয়া আছে বা বলতে পারো ডাব্লিউ দেয়া আছে, তোমার কাছে রো দেয়া আছে, তোমাকে এই দ্রবণটা ঘনমাত্রাটা বের করতে হবে।
সেটা কি করবা, কিভাবে করবা? সেটা করার জন্য আমরা কি করতে পারি, এক্সাম্পল দিচ্ছি যদিও, তাও বলে দিই। এস ইকুয়াল আমরা বলতে পারি, আমাদের ফর্মুলা কি, 1000 W বাই এম ভি। সেই ক্ষেত্রে আমাকে এখানে আণবিক ভর লাগে। আণবিক ভর কত সেটা আমি জানি যে 36.5 ভিটা লাগবে। সেক্ষেত্রে ভি কত থাকবে, আমাকে তো এখানে দ্রবণের আয়তন দেয়া নাই, কিভাবে বের করবা? তাহলে আমরা একটা ফর্মুলা জানি, রো ইজ ইকুয়াল টু কত, এম বাই ভি। ভিটা বের করে আনতে পারবে, সেই ভিটা বের করে এনে এখানে বসাবে। তারপর 1000 তো জানোই, আর ডাব্লিউ এর মান তো দেওয়া আছে এখানে, পার্সেন্টেজ থেকে 536.5। তাহলে এটা ক্যালকুলেট করলেই সুন্দর করে ঘনমাত্রা চলে আসবে। মোলারিটিতে তোমাদের কি হচ্ছে, কাজ হচ্ছে মোলারিটি শতকরা প্লাস নরমালিটি, এই তিনটা ইউনিটে এই কোশ্চেনের অ্যান্সারগুলো। সিমিলারলি এখানেও একটা ম্যাথ আছে, প্রশ্ন মনের ম্যাথ। তাহলে সেক্ষেত্রে প্রশ্ন মনের ম্যাথ গুলো আমি নেক্সট দিন করাবো। হ্যাঁ, এখানে নতুন একটা কনসেপ্ট আছে। নেক্সট দিন তোমাদের একদম শুরু থেকে শেষ পর্যন্ত শুনুন কি জিনিস, এর সাথে সম্পর্কিত যে সূত্র আছে, এবং এখানে অনেকগুলো ম্যাথ তোমাদের জন্য আমি রেডি করছি। সেক্ষেত্রে সেই জিনিসগুলো আমরা নেক্সট দিন করবো। ঠিক আছে, আজকের ক্লাস আসলে এখানে আমাকে শেষ করতে হচ্ছে। তোমাদের কোনো কথা আছে, কেউ কিছু বলতে চাও? আচ্ছা, এখানে একজন বলছো সালফার তো নন মেটাল না ভাইয়া। আচ্ছা, আমি এখানে কিন্তু যে আমাদের যখন তুল্য সংখ্যা বের করতে হবে, সেই তুল্য সংখ্যার মধ্যে আমাদের যেই ক্যাটায়ন থাকবে, সেই ক্যাটায়নের যে চার্জ সেটা আসলে ডিফাইন করবে সেটা তুল্য সংখ্যা। তাহলে সেক্ষেত্রে সালফারের কি কত, চার্জ কত, 2+, 4+, 6+, এটা তো ক্যাটায়ন। ঠিক আছে, সালফার তো ক্যাটায়ন, যেহেতু সালফার ক্যাটায়ন সেহেতু এই সালফারটার যে চার্জ আছে সেটা তার তুল্য সংখ্যা হিসেবে কনসিডার করতে হবে। ঠিক আছে, মেটাল নন মেটাল বাদ দাও, যেটা বললাম যে সালফারটা যদি কোনো যৌগে থাকে তাহলে সেক্ষেত্রে সেই সালফারটা যেহেতু ক্যাটায়ন হিসেবে কাজ করবে, সেই ক্যাটায়নটার যে চার্জ হবে, সেই চার্জটা বা অ্যাক্টিভ যে চার্জটা থাকবে, সেই অ্যাক্টিভ চার্জটাই হবে সেই সাবস্টেন্সের জন্য তুল্য সংখ্যা। আশা করি আর কোনো কোয়েশ্চেন নেই। ঠিক আছে, আপাতত এতটুকুই। আজকে আমাদের ক্লাস এখানেই শেষ। থ্যাংক ইউ। আমাদের নেক্সট ক্লাস পরের সপ্তাহে সোমবার হবে, মানে এই দিনে হবে। সবাই জয়েন করবা। আর ঠিক আছে, থ্যাংক ইউ।